বন্ধুরা নমস্কার। সংবিধানকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএর মধ্যে লড়াই দিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। ইন্ডিয়া জোট এবারে লোকসভা নির্বাচনের প্রায় প্রত্যেকটি পর্বে সংবিধান সংকটে সংবিধানকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এই ইস্যুটাকেই মানুষের সামনে এমনভাবে তুলে ধরেছিল যে মানুষ সংবিধান রক্ষা করার জন্য ভোট দিয়েছে একটা বিরাট অংশের মানুষ, বিশেষ করে দলিত অংশের মানুষ যারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে তাদের ভগবান বলে মনে করেন, তারা এতে আশঙ্কিত হয়ে পড়েন। এই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের রণকৌশল সংবিধানকে সংকটে ফেলছে বিজেপি, এই কথা তুলে ধরে মানুষকে চিন্তিত করে দেয়া, এইটা এখনো পর্যন্ত তারা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেও তারা এটাকে জারি রেখেছে এবং এই সংবিধানকে কেন্দ্র করে অবলম্বন করেই তারা একের পর এক আক্রমণ সরকারের ওপর সানিয়ে যাচ্ছিলেন। এবার দেখা যাচ্ছে এনডিএ জোট শুরু থেকেই প্রত্যেকটি পদক্ষেপে তারা ইঙ্গিত দিচ্ছে যে তারা যতদিন সরকারে থাকবে ততদিন তারা আগের 10 বছরের মতোই রণংদেহী মূর্তি নিয়েই তারা থাকবে, অর্থাৎ তারা ডিফেন্সিভ হবে না, তারা অফেন্সিভ থাকবে, অর্থাৎ তারা ফ্রন্ট ফুটেই ব্যাট করতে চাইবে। তো তারা কি করেছে, স্পিকারের ব্যাপারে তারা বিন্দুমাত্র নমনীয়তা দেখায়নি। ডেপুটি স্পিকারের ব্যাপারেও তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কংগ্রেসের কথা বা ইন্ডিয়া জোটের কথা ভাবতে রাজি না। তারা লোকসভার স্পিকারের মুখ দিয়ে আপনার ইমার্জেন্সির কথা তুলিয়ে এনেছে। তার আগে প্রধানমন্ত্রী ইমার্জেন্সির কথা তুলেছিলেন, এরপরে লোকসভার পুরনো স্পিকারই নতুনভাবে নির্বাচিত হওয়ার পরে বক্তব্য রাখতে গিয়ে ইমার্জেন্সির কথা তুললেন। এরপরে আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার ভাষণে ইমার্জেন্সির কথা উল্লেখ করে সরাসরি কংগ্রেসকে আঘাত করার চেষ্টা করলেন। এখন এই যে এছাড়া এর মধ্যে আবার কি ঘটে গেছে, অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়ার ব্যাপারে যখন আলোচনা চলছিল এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, দেখা যাচ্ছিল দূরে উকি মারছিল, তখন আপনার ইডির হেফাজত থেকে সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআইয়ের হেফাজতে নিয়েছে। তো এই সব কিছুর মাধ্যমে সরকার বুঝিয়ে দিচ্ছে যে সরকার আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গিমাতে থাকবে। আর ইন্ডিয়া জোটও একদম প্রত্যেকটা স্টেপে সরকারকে চ্যালেঞ্জ দিতে দিতে তারাও এটা বুঝিয়ে দিয়েছে যে তারাও কোনোভাবে ডিফেন্সিভ মুডে যাবে না এবং সরকারকে তারা নানানভাবে ব্যতিব্যস্ত করে রাখবে। তো এবার রাষ্ট্রপতির ভাষণে বেশ আক্রমণাত্মক ভঙ্গিমাতে বিরোধীদেরকে খোঁচা মারার চেষ্টা এবং তার পরিপ্রেক্ষিতে বিরোধীরা আপনার রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সরকারকে তীক্ষ্ণ বাক্যবাণে জর্জরিত করা, এই সব কিছু শুরু হয়েছে এবং সব কিছু চলতে থাকবে আগামী 2-3 দিন। কারণ 3 তারিখ পর্যন্ত এর ওপরে আলোচনা চলবে। বিভিন্ন বক্তারা বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যে দুই পক্ষে আক্রমণাত্মক বক্তব্য চলতে থাকবে এবং এর মাধ্যমে, কারণ আগামী কয়েক মাসের মধ্যে অনেকগুলো নির্বাচন আছে, মহারাষ্ট্রে নির্বাচন আছে, ঝাড়খণ্ডে নির্বাচন আছে, হরিয়ানাতে নির্বাচন আছে, আর যদি এগিয়ে আনা হয় তাহলে বিহারে নির্বাচন আছে। তো বিহারের মধ্যে ঝামেলা, এ নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি একটি ভিডিওতে আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে নীতিশ কুমারকে সরিয়ে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বিজেপির এবং সেই কারণে নীতিশ কুমারকে ধীরে ধীরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এবং এই আগামী নির্বাচন যদি নির্ধারিত সময় হয় তাহলে নীতিশ কুমারকে সাইড করে দেওয়ার চেষ্টা বিজেপি করবে। আপনার আজকে সর্বশেষ যে সমস্ত বক্তব্য বিজেপি নেতাদের এবং এই নীতিশ কুমারের পার্টির নেতাদের বক্তব্যগুলো উঠে এসেছে, তাতে আমার যে ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছিল তার সত্যতা প্রমাণিত হয়, ধরা পড়ে আর কি। তো যাই হোক, সমস্যা এনডিএর ভেতরে
ধরানোর জন্য ইন্ডিয়া জোট তীব্রভাবে চেষ্টা শুরু করে দিয়েছে। আর এই লক্ষ্যে তারা অনেকটা এগিয়ে গেছে, যেহেতু তারা লিডার অফ দ্য অপোজিশন নির্ধারণ করতে পেরেছে এবং রাহুল গান্ধীকে লিডার অফ দ্য অপোজিশন হিসেবে লোকসভার ভেতরে স্পিকার স্বীকৃতিও দিয়ে দিয়েছেন। ফলে একটা সংগঠিত রূপ হয়ে গেছে এখন বিরোধীদের নেতাকে রাহুল গান্ধী। তাহলে নেতা যদি ঠিক না হয় তাহলে মাথাহীন বডির যে অবস্থা হয় সেরকম অবস্থা এতদিন ধরে ছিল। এইবার সাংবিধানিকভাবে সরকারিভাবে যেহেতু স্বীকৃত হয়ে গেছে যে বিরোধীদের চেহারাকে, বিরোধীদের মুখকে, বিরোধীদের প্রধান প্রতিনিধিকে, সেহেতু তাদের কাজকর্মটা অনেক সংগঠিত হয়ে যাওয়ার সুযোগ হয়েছে এবং তারা যে আক্রমণাত্মক ভঙ্গিতে তারা এবার গত 2 বছর ধরেই তারা কাজ করে আসছিল, সে আক্রমণাত্মক ভঙ্গিমাটাই তারা ধরে রাখার পরিকল্পনা নিয়েছে। যার ফলে আগামী দিনগুলো ভারতবর্ষে অত্যন্ত হেকটিক রাজনীতি চলবে, এ ব্যাপারে কোনো ডাউট নাই। আর এর ফলে সরকারকে প্রতিটি ক্ষেত্রে চ্যালেঞ্জে পড়তে হবে, কারণ নিটের মামলা নিয়ে সরকার, আজকে রাষ্ট্রপতির ভাষণেও কিন্তু নিটের কথা উল্লেখ করা হয়েছে এবং তদন্তের কথা বলা হয়েছে। সরকার এতটা প্রোঅ্যাক্টিভ কোনো বিষয়ে তদন্ত করার ব্যাপারে বা কোনো দুর্নীতির বিষয় উঠলে পরে এর আগে কখনোই সরকারকে এতটা প্রোঅ্যাক্টিভ দেখা যায়নি। কিন্তু এবার সরকার এতটা প্রোঅ্যাক্টিভ এই কারণে যে বিরোধীরা এখন ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ, আর শক্তি তাদের আগের তুলনায় বহু বেড়ে গেছে। এই এতটা শক্তি নিয়ে যদি তারা লোকসভাতে কন্টিনিউয়াসলি ঝামেলা করতে থাকে, রাজ্যসভাতেও তাদের শক্তি যথেষ্ট ভালো আছে, সরকারের ঘাড়ের কাছে তারা নিঃশ্বাস ফেলছে। তো এই দুটো সভাতেই যদি তারা ক্রমাগত সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক থাকে এবং দুর্নীতির বিষয়গুলোকে যদি ঘন ঘন তুলতে থাকে, তাহলে সরকারের জনপ্রিয়তা যতটুকু অবশিষ্ট রয়েছে সেটা আরও অনেক তলানিতে চলে যাবে এবং যার প্রভাব এই আগামী বিধানসভা নির্বাচনগুলোতে পড়বে। আর বিধানসভা নির্বাচনগুলো এনডিএর কাছে এত ইম্পর্ট্যান্ট এই কারণে যে এই বিধানসভাগুলো, এর মধ্যে দেখেন মহারাষ্ট্র এখন এনডিএর কাছে রয়েছে, আপনার হরিয়ানা এনডিএর কাছে রয়েছে, বিহার এনডিএর কাছে রয়েছে, শুধু ঝাড়খণ্ডটা ইন্ডিয়া জোটের কাছে আছে। এই যে 3টি রাজ্যে এনডিএ ক্ষমতায় আছে বর্তমানে, এই 3টি রাজ্য যদি এনডিএ এর হাত থেকে ইন্ডিয়া জোটের কাছে যদি চলে যায়, তাহলে এই রাজ্যগুলোতে পরবর্তী সময়ে রাজ্যসভার নির্বাচনগুলোতে কিন্তু এনডিএর সমস্যায় পড়ে যাবে, কারণ বিধানসভার বিধায়ক সংখ্যার ওপরে আপনার রাজ্যসভার নির্বাচনগুলো নির্ভর করে। তো সেই দিক থেকে যদি এই বিধানসভাগুলো এনডিএর হাতছাড়া হয়, তাহলে এনডিএ আগামী দিনে, এখন তো তার একটা কমফোর্টেবল পজিশন আছে রাজ্যসভাতে, এই কমফোর্টটা কিন্তু সে হারিয়ে ফেলবে। ফলে একদিকে লোকসভার মধ্যে সে প্রচণ্ড চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, আরেকদিকে যদি রাজ্যসভাতে যদি সে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে এবং রাজ্য বিধানসভাগুলো যদি একের পর এক তার হাতছাড়া হতে থাকে, তাহলে তার পক্ষে বেশি দিন তার এনডিএকে ধরে রাখা সম্ভব হবে না। কারণ এনডিএর যে ছোট ছোট দলগুলো রয়েছে, তারা তাদের সবারই ভবিষ্যৎ রাজনীতির কথা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। তারা যদি মনে করে যে বিজেপির সঙ্গে থেকে তাদের লাভ হচ্ছে না, তাদের আগামী দিনে রাজনৈতিক বিপদ আসতে পারে, তাহলে কিন্তু এক এক করে বিভিন্ন ছুতোয়, রাজনীতিতে ছুতোর কোনো অভাব হয় না, হঠাৎ করে দেখবেন হয় সাম্প্রদায়িকতার কথা তুলে দেবে, আর না হলে দুর্নীতির কথা তুলে দেবে, অন্যথায় গুরুত্ব পাচ্ছি না বলে দেবে, কোনো না কোনো একটা ছুতো দিয়ে একের পর এক দল বেরিয়ে যাবে। যেমনভাবে আমরা দেখেছি এনডিএ থেকে শিবসেনাকে বেরিয়ে যেতে, শিরোমণি আকালি দলকে বেরিয়ে যেতে, এরকম আরও অনেক দল বিভিন্ন সময় বেরিয়ে গেছিল। তেমনিভাবে আগামী দিনে যে অন্য দলগুলো এখন যারা রয়েছে তারা যে বেরিয়ে যাবে না, তা গ্যারান্টি দিয়ে বলা যায় না। তার কারণে আগামী দিনের রাজনীতি ইন্ডিয়া এবং এনডিএর মধ্যে প্রচণ্ড রাজনৈতিক আক্রমণাত্মক হওয়ার সম্ভাবনা একদম প্রবল। ফলে ভারতের রাজনীতির দিকে ভারতের প্রত্যেকটা কোণার প্রত্যেকটা মানুষের আগামী বছর যতদিন এইভাবে চলবে, আপনার প্রত্যেকের দৃষ্টি থাকবে, প্রত্যেকের আগ্রহ দিন দিন বাড়তে থাকবে। এতটা জাতীয় রাজনীতির খবর মানুষ বোধহয় এর আগে এতটা নিত না, যেটা এখন মানুষ আগ্রহ পাচ্ছে, আগ্রহ দেখাতে শুরু করেছে। আমার বিশ্বাস এই আগ্রহ দিন দিন বাড়তে থাকবে। আপনাদের এক্ষেত্রে কি মনে হয়
ইন্ডিয়া এবং এনডিএ জোটের লড়াই কোন দিকে যাচ্ছে বলে মনে হয় সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।